প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আবারও তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তরলের প্রসারণের আর একটা পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, তো আমরা কঠিনের ক্ষেত্রে উষ্ণতা পরিবর্তনের সঙ্গে ঘনত্বের যে পরিবর্তন সেটা লক্ষ্য করেছিলাম। এবারে আমরা উষ্ণতার পরিবর্তনের সঙ্গে তরলের ঘনত্ব কিভাবে পরিবর্তিত হয় সেটা দেখব। চলো দেখে নেওয়া যাক। তো এটা করতে গিয়ে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন একটা তরল ছিল, সেই তরলটার আয়তন হচ্ছে V1 এবং ঘনত্ব হচ্ছে D1। তাহলে কি বললাম যে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মনে করছি আমরা থিটা ডিগ্রি সি বা থিটা 1 ডিগ্রি সি উষ্ণতায় কোন তরলের V1 এবং ঘনত্ব D1। এবারে আমরা জানি যে ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে তরলের ভরটা পরিবর্তিত না হলেও আয়তনটা পরিবর্তন হয়, জানি আমরা। উষ্ণতা বৃদ্ধিতে তরলের আয়তন প্রসারিত হয়, বৃদ্ধি পায়। তাহলে আয়তন যদি বৃদ্ধি পায়, আয়তনের সঙ্গে ঘনত্বের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ ঘনত্বটা কি পাবে? হ্রাস পাবে। তাহলে আমরা ওই তরলটা উষ্ণতা বৃদ্ধি করে যদি থিটা 2 করি, তাহলে থিটা 2 উষ্ণতায় উষ্ণতা বৃদ্ধি করে থিটা 2 করলে তাহলে ওর আয়তনটা যদি V2 হয়, ঘনত্বও চেঞ্জ করবে, ঘনত্বটা হয়ে গেল D2। বুঝতে পারা গেছে? তাহলে থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের ভর আমরা যদি m বলি, তাহলে ভর সমান সমান, বা m1 বলি, সেটা সমান সমান আয়তন ইনটু ঘনত্ব। একইভাবে থিটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের ভর m2 সমান সমান আয়তন ইনটু ঘনত্ব। এবারে আমরা কি জানি? একটু আগেই বললাম যে উষ্ণতা বৃদ্ধিতে তরলের ভরের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখতেই পারবো যে m1 সমান সমান m2, বা এখান থেকে তাহলে V1 D1 সমান সমান V2 D2। অর্থাৎ m1 এর মান এটা, m2 এর মান হচ্ছে এটা। বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা বলতেই পারবো, দেখো D2 বাই D1, এটাকে ওইদিকে নিয়ে গেলাম, লিখেছি বামে। তাহলে সমান সমান এই V2টা এদিকে চলে আসবে, V1 বাই V2। এবার আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী যদি তরলটার আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হয়, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতেই পারবো V2 সমান সমান V1 ইন্টু 1 প্লাস গামা থিটা, যেখানে গামাটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আর থিটাটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন থিটা 2 মাইনাস থিটা 1, যেখানে আমরা থিটা 1 থেকে থিটা 2 তে উষ্ণতা নিয়ে গেছিলাম। তাহলে এই জায়গায় যদি আমরা বসিয়ে দিই, এই জায়গাটাতে, এই যে জায়গাটাতে বসিয়ে দিলে কি পেয়ে যাচ্ছি আমরা? তাহলে D2 বাই D1 সমান সমান V1 বাই V2 এর মানটা ওটা বসিয়ে দিচ্ছি, V1 ইন্টু 1 প্লাস গামা থিটা। তাহলে V1 V1 কেটে গেল, তাহলে সমান সমান এটা হয়ে যাচ্ছে D2 সমান সমান D1 ইন্টু 1 প্লাস গামা থিটা। এটা উপরে উঠবে টু দি পাওয়ার -1। এবার একইভাবে আমরা দ্বিপদের এক্সপানশন করেছিলাম কঠিনের ক্ষেত্র, এখানেও করব। এখানে করলে
ইকুয়ালস টু d1 ইন্টু 1 মাইনাস গামা ইন্টু থিটা। উচ্চ পদগুলো, এরপরে গামা স্কোয়ার, থিটা স্কোয়ার, গামা কিউব, থিটা কিউব, তাহলে উচ্চ ঘাতযুক্ত পদ উপেক্ষা করে। এই গেল আমার উষ্ণতার পরিবর্তনের সঙ্গে তরলের ঘনত্বের পরিবর্তনের রাশিমালা। অর্থাৎ এটা ছিল প্রথমে ঘনত্ব, সেখান থেকে হ্রাস পাচ্ছে, মাইনাসটা কি ইন্ডিকেট করছে? হ্রাস পাচ্ছে। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে তরলের ঘনত্ব হ্রাস পায়। অ্যাজ ইউজুয়াল কঠিনের ক্ষেত্রেও যা হয়েছিল, তরলের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম দেখা গেল না। অর্থাৎ একই রকম পরিবর্তন এখানে লক্ষ্য করা গেল। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পেলে তরলের ঘনত্ব হ্রাস পাচ্ছে, তার মানে তরলটা অপেক্ষাকৃত হালকা হয়ে যাবে। তাহলে এই গেল নরমাল নিয়ম। তাহলে এখান থেকে এখন পর্যন্ত আমরা তরলের আলোচনায় দুটো জিনিস দেখলাম, যে এক, তরলের আয়তন বৃদ্ধি পাচ্ছে, যদি হ্রাস করি তাহলে আয়তন হ্রাস পাবে। দুই, ঘনত্বটা হ্রাস পাচ্ছে, যদি আয়তন উষ্ণতা হ্রাস করি তাহলে ঘনত্ব বৃদ্ধি পাবে। এই দুটো হচ্ছে সাধারণ নরমাল নিয়ম। এবারে আমরা জানি কোন জিনিস যখন নরমাল নিয়ম মানে না, সেটাকে আমরা কি বলি? ব্যতিক্রম বলি, এক্সেপশন। তাহলে ঠিক এই একটা এক্সেপশন দেখা যায়, সেটা আমাদের জানা একটা তরল, খুব পরিচিত তরল, সেটা জলের জন্য। জলের ক্ষেত্রে এই নিয়মের কি নিয়ম? উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পাবে, উষ্ণতা বৃদ্ধিতে ঘনত্ব হ্রাস পাবে। এই নিয়মের ব্যতিক্রম দেখা যায়। তো ব্যতিক্রমটা কিন্তু সবসময় যে দেখা যায় তা কিন্তু নয়, একটা নির্দিষ্ট উষ্ণতা পাল্লার জন্য এটা ঘটে থাকে। সেই পাল্লাটা কত? 0 ডিগ্রি সি থেকে 4 ডিগ্রি সি। এই যে পাল্লাটা, এই পাল্লার জন্য ওই নিয়মের ব্যতিক্রম দেখা দেয়, এই দুটি নিয়মের ব্যতিক্রম দেখা দেয়। অর্থাৎ আমরা জলের যদি 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে আয়তন বৃদ্ধির পরিবর্তে হ্রাস পাবে, আর ঘনত্ব হ্রাসের পরিবর্তে বৃদ্ধি পাবে। শুধু এই পাল্লাটুকুর জন্য 0 থেকে 4, 4-এর পরে গেলে কিন্তু আবার নরমাল নিয়ম ফলো করবে জল। অর্থাৎ 4 ডিগ্রি পর্যন্ত শুধু এই ব্যতিক্রমটা দেখা দিবে জলের ক্ষেত্রে। তাহলে এই যে ব্যতিক্রম ধর্মী তরলের প্রসারণ জলের, এটাকে বলা হয় ব্যতিক্রান্ত প্রসারণ। অ্যানামালাস এক্সপানশন অফ ওয়াটার। তাহলে আমরা যদি এটাকে একটু গুছিয়ে লিখতে চাই, তাহলে কি লিখবো? যে ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে? তাহলে সেক্ষেত্রে আমরা লিখব, সাধারণভাবে আমরা জানি উষ্ণতা বৃদ্ধিতে কোন তরলের আয়তন বৃদ্ধি পায় এবং ঘনত্ব হ্রাস পায়। কিন্তু 0 ডিগ্রি সি থেকে 4 ডিগ্রি সি উষ্ণতা পাল্লার মধ্যে জলের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম দেখা দেয়। অর্থাৎ 0 থেকে 4 ডিগ্রি পাল্লার মধ্যে উষ্ণতা বৃদ্ধি করলে জলের আয়তন বৃদ্ধির পরিবর্তে হ্রাস পায় এবং ঘনত্ব হ্রাসের পরিবর্তে বৃদ্ধি পায়। এই ভিন্নধর্মী জলের যে প্রসারণ, তাকে ব্যতিক্রান্ত প্রসারণ বলে, অ্যানামালাস এক্সপানশন অফ ওয়াটার। ক্লিয়ার? তাহলে এই যে ব্যতিক্রান্ত প্রসারণটা শুধুমাত্র জলেরই দেখা যায় কেন? কেন জলের হয়? এর কারণটা কি? উত্তর হচ্ছে, ওই উষ্ণতা পাল্লায় অর্থাৎ 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের অণুগুলো হাইড্রোজেন বন্ধনীর দ্বারা অণুগুচ্ছ গঠন করে সংযোজিত অবস্থায় থাকায় তাদের আয়তনটা সংকুচিত হয়। যতটা না তাদের উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পায়, তার থেকে বেশি সংকুচিত। এবারে ব্যতিক্রান্ত প্রসারণকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব। তাহলে প্রথমে আমরা উষ্ণতা পরিবর্তনের সঙ্গে আয়তনের যে পরিবর্তন জলের,
ওই 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ ব্যতিক্রান্ত যে প্রসারণ সেই পাল্লাটুকু আমরা উষ্ণতা পরিবর্তনের সঙ্গে আয়তনের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করছি। তাহলে দেখো উষ্ণতার পরিবর্তন অর্থাৎ 0 থেকে 4 পরিবর্তনটা আমরা 0 থেকে 4 ডিগ্রিতে, আয়তনের পরিবর্তনের লেখচিত্র কেমন হবে? আমরা এদিকে x অক্ষ বরাবর উষ্ণতা নিয়েছি আর y অক্ষ বরাবর আয়তনকে প্লট করেছি। এবার উষ্ণতাকে এদিকে 0 1 2 3 4 5 6 করে 10 পর্যন্ত নিয়েছি। আয়তনটা এখানে এই লাইনে আয়তনটা 1.000, তারপর 1.0004, 1.0008, 1.0012, 16 এইভাবে আয়তনগুলোকে আমরা দেখিয়েছি। তো এবার আমরা জানি 0 ডিগ্রিতে যা আয়তন হবে 1 ডিগ্রি এলে আয়তন কি হবে? উষ্ণতা বৃদ্ধিতে জলের আয়তন হ্রাস পাবে, নরমালি বৃদ্ধি পায়, জলের ক্ষেত্রে হ্রাস পাবে। 1 থেকে 2 ডিগ্রি গেলে আরো হ্রাস পাবে, 2 থেকে 3 গেলে আরো হ্রাস পাবে, 3 থেকে 4 গেলে আরো হ্রাস পাবে। এবার এই 4 ডিগ্রি পর্যন্ত পাল্লা শেষ, যেমনই 4 থেকে 5 ডিগ্রি যাব তেমন কিন্তু বৃদ্ধি পাবে, তখন নরমাল নিয়ম ফলো করবে আর ব্যতিক্রান্ত নিয়ম ফলো করবে না। 5 থেকে 6 গেলে আবার বাড়বে, তাহলে 4 এর পরে আবার বাড়তে শুরু করবে। তার মানে কি দাঁড়ালো? 4 এ গিয়ে সব থেকে কম হবে, মিনিমাম হবে। তাহলে লেখচিত্রটা কেমন হবে? এখানে 0 তে এইরকম থাকে, এখান থেকে আস্তে 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 কমে, কমতে কমতে গিয়ে 4 ডিগ্রিতে গিয়ে সব থেকে কম, তারপরে আবার আস্তে 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 আয়তনটা বাড়তে থাকে। তাহলে এই 4 এ হচ্ছে জলের আয়তন সব থেকে কম। তাহলে প্রশ্ন বলতে পারে যে জলের আয়তন সর্বনিম্ন হয় কত ডিগ্রি উষ্ণতায়? তাহলে উত্তর হবে 4 ডিগ্রি উষ্ণতায়। 4 ডিগ্রি উষ্ণতাতে সেই মানটা হচ্ছে 1, সর্বনিম্ন মানটা হচ্ছে 1 সিসি, অর্থাৎ 1 গ্রাম জলের আয়তন হবে তখন 1 সিসি। আর আগে 2 এ 3 এ 0 তে আরো বেশি 1.0012, তার থেকে একটু বেশি থাকে। এভাবে আস্তে 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 কমতে কমতে 4 এ মিনিমাম, আর 4 এর পরে গেলে আবার 4 এর পরে 5 এ বাড়ছে, 6 এ বাড়ছে, 7 এ 8 এ 9 এ, এভাবে আস্তে 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 আবার নরমাল নিয়ম ফলো করে বৃদ্ধি পেতে থাকছে। ক্লিয়ার? এবারে আমরা নেক্সট এই পাল্লাতে আয়তনের বদলে এবার ঘনত্বের পরিবর্তনটা কেমন হবে সেটা লেখচিত্রের সাহায্যে আমরা কিন্তু দেখে নেব। তাহলে এবার আমরা ঘনত্বের পরিবর্তনের লেখচিত্রটা অঙ্কন করব। এইদিকে আমরা উষ্ণতা নিয়েছি আগের মতোই, আয়তনের মতোই, এইদিকে আমরা এবার নিয়েছি হচ্ছে ঘনত্ব। আয়তনের বদলে এবার নিচ্ছি আমরা ঘনত্ব। তাহলে ঘনত্বটা এখানে 0.95678 এভাবে আস্তে আস্তে বাড়ছে ঘনত্বগুলো, আর এইদিকে উষ্ণতাটা আস্তে আস্তে 1 2 3 4 5 6 7 8 9 করে বাড়ছে। এবার আমরা জানি 0 থেকে 4 ডিগ্রি উষ্ণতার মধ্যে নরমাল নিয়মে কি হয়? উষ্ণতা বৃদ্ধিতে ঘনত্ব হ্রাস পায়, কিন্তু জলের ক্ষেত্রে যেমনই 0 থেকে 4 ডিগ্রি করব ঘনত্ব হ্রাসের পরিবর্তে বৃদ্ধি পাবে একটু করে। 1 থেকে 2 করব আর একটু বৃদ্ধি পাবে, 2 থেকে 3 করব আর একটু বৃদ্ধি পাবে, 3 থেকে 4 করব আর একটু বৃদ্ধি পাবে। এবার 4 পর্যন্ত এই বৃদ্ধি পাওয়াটা শেষ, কারণ 4 এর পরেই যখনই 5 করব নরমাল নিয়ম ফলো করবে, তাহলে 4 থেকে 5 করলে এবার হ্রাস পাবে। তাহলে ঘনত্ব বাড়তে 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 গিয়ে 4 এ গিয়ে সব থেকে বেশি হচ্ছে ম্যাক্সিমাম, তারপরে 5 এ কমে যাচ্ছে, 6 আরো কমছে, 7 এ কমছে। এইভাবে আমরা দেখব যে ঘনত্বটা এই 0 তে মোটামুটি এইরকম 8 এর উপর থেকে 4 ডিগ্রিতে গিয়ে সর্বোচ্চ হয়। সেই সর্বোচ্চ মানটা কত? 1 গ্রাম পার সিসি, অর্থাৎ এখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে গিয়ে এই 4 এ গিয়ে ম্যাক্সিমাম, তারপরে আবারও কমতে শুরু করছে, এইভাবে আবারও কমে যাচ্ছে। তাহলে আগেরটা যা ছিল এটা উল্টে, অর্থাৎ আগেরটা ছিল সোজা বাটি রাখা, যেভাবে বাটি রাখি, এটা উল্টানো বাটি। অর্থাৎ এই হচ্ছে আমার 0 তে যা আছে 1 একটু বাড়ছে, 2 আর একটু বাড়ছে, 3 এ বাড়ছে, 4 এ গিয়ে ম্যাক্সিমাম কত? 1। তারপরে 5 এ আবার কমছে, 6 এ আবার কমছে, 7 এ আবার কমছে, 8 এ কমছে, 9 এ কমছে। তাহলে এই হচ্ছে আমার উষ্ণতা পরিবর্তনের সঙ্গে ঘনত্বের পরিবর্তনের লেখচিত্র। তাহলে যদি বলে যে কোন উষ্ণতায় ঘনত্ব সর্বাধিক হয় জলের? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। আয়তনটা সর্বনিম্ন হচ্ছে, ঘনত্বটা সর্বাধিক হচ্ছে। মানটা কত? 1 গ্রাম পার সিসি। ঘনত্বের সর্বাধিক মান, যে ঘনত্ব ম্যাক্সিমাম হচ্ছে রো জলের, 1 গ্রাম পার সিসি। তাহলে এই প্রকৃতিকে স্রষ্টা এমন ভাবে সৃষ্টি করেছে যেটা মানুষ বা প্রাণী বসবাসের পক্ষে কি হয়? যোগ্য হয়। সেই জিনিসটাই কিন্তু
শীতকালীন দেশে ওরা এই জায়গাটা, এই যে ব্যতিক্রান্ত প্রসারণটা, ওরা জন্যই ওরা বেঁচে থাকতে পারে। কিভাবে থাকে সেটা এবার দেখে নি। ধরো একটা শীতকালীন দেশে পুকুর আছে, সেই পুকুরে জল ছিল, শীতকালীন দেশে তাপমাত্রা আস্তে আস্তে কমছে, কমতে কমতে কোন সময় তাপমাত্রা হয়তো দেখা যাচ্ছে যে 10 ডিগ্রি ছিল। তাহলে 10 ডিগ্রি থাকা মানে এই পুকুরের উপরের জলাশয়ের জলটাও 10 ডিগ্রিতে থাকবে। তাহলে যে 10 ডিগ্রিতে থাকবে, তাহলে এবার 10 থেকে যখন এটা 9 হবে, উপরের জলটাও 9 হবে। তাহলে 9 হয়ে গেলে 10-এর থেকে 9, তাহলে উষ্ণতা কমছে, ঘনত্ব বাড়বে। তাহলে 10-এর জলের থেকে 9-এর জল ভারী, তখন 9-এর জলটা নিচে চলে যাবে তলদেশে। এখানে 9 চলে আসলো, উপরে চলে গেল 10। তাহলে এই 10টা আবার এখানকার 9-এর থেকে তাপ কি করবে, বর্জন করবে, করে করে ঠান্ডা হয়ে হয়ে যখন এটা 10টা আবার 8 হবে, তখন 8-এর জলটা 9-এর থেকে ভারী, তখন এই 9টা আবার এখানে যাবে আর 8টা নিচে আসবে। তাহলে উপরে হয়ে গেল এখন 9, উপর নিচে হয়ে গেল 8। এবার এই 8টা এখানকার টেম্পারেচার আরো কমছে, হয়তো দেখা যাচ্ছে যে টেম্পারেচার 7 ডিগ্রি হয়েছে, ক্রমাগত কমছে পরিবেশের তাপমাত্রা শীতকালীন দেশে, মাইনাসে চলে যায় কমতে কমতে। তাহলে 7 হলো, তখন কি করবে, এখানকার এটা 7 হবে। তাহলে 7 হলে আমরা জানি 7 ডিগ্রির জল 8-এর থেকে ভারী, তখন 7টা কি করবে, নিচে নেমে আসবে আর 8টা উপরে উঠবে। তাহলে উপরে গেল 8, এবার হয়তো এটা কমতে কমতে 6 হয়ে গেল। তাহলে পরিবেশের তাপমাত্রা কমছে, কমতে কমতে হয়তো দেখা যাচ্ছে 0-তে চলে আসছে সাপোজ। তাহলে এই 6টা এবার কি হবে, 6টা কমে কমে 5 হবে, তখন এই 6টা উপরে যাবে, 5টা নিচে আসবে। তাহলে নিচে হয়ে গেল 5, উপরে 6, এই 6টা কমে কমে এবার কত হবে, 4, 5 তো আছেই নিচে, 4 হয়ে যাবে এই 6টা। তাহলে 4 হয়ে গেলে তখন 4টা নিচে আসবে, 5টা উপরে যাবে। তাহলে নিচে হয়ে গেল, সব নিচে হয়ে গেল 4। এবার দেখো এই 4টা আরো কমবে, কমে কত হবে, 3 ডিগ্রি হবে। এবার মজার ব্যাপার, তাহলে 3টা কি নিচে আসবে, 4-এর থেকে 3-এর জল ভারী। এবার ব্যতিক্রান্ত প্রসারণ শুরু হয়ে গেল, অর্থাৎ 4 ডিগ্রি থেকে, মনে করো 4 ডিগ্রি যা ঘনত্ব ছিল, 4 ডিগ্রিতে ঘনত্ব কি হয় ম্যাক্সিমাম জলের, 3 ডিগ্রিতে কম। তাহলে 3 ডিগ্রির জলটা তুলনামূলক হালকা, তখন ওই 3 ডিগ্রির জলটা এই 4-এর উপরে অবস্থান করবে। তাহলে এখানে হয়ে গেল 3। এবার এই 3টা কমে কমে যখন 2 হবে, 2-এর জল 3-এর থেকে আরো হালকা, তখন ওর উপরে অবস্থান করবে। তারপরে যখন আরো কমবে, কমে কমে 1 ডিগ্রি হবে, তাহলে এই উপরে 1 ডিগ্রি অবস্থান করবে। এটা কমে কমে যখন 0 হবে, 0টা উপরে অবস্থান করবে। আর এ তাপ বর্জন করলে 0 ডিগ্রিটা তখন বরফ হয়ে যাবে উপরের স্তরটা। কিন্তু নিচের জলটা যেহেতু 4 ডিগ্রিতে, 4 ডিগ্রি সব থেকে ভারী জল, ওই ভারী জলটা আর কখনো উপরে উঠে আসতে পারবে না হালকা হয়ে, তার ফলে ওটা 4 ডিগ্রি থেকে যাবে। তাই উপরের জলটা বরফ হবে, উপরের জলের বরফ আস্তে আস্তে গ্রো করবে, কিন্তু নিচের জল কখনো বরফ হবে না, সেটা 4 ডিগ্রিতেই থেকে যাবে। তার ফলে এখানে যে জলচর প্রাণীগুলো থাকবে, মাছ হতে পারে অন্য কোনো প্রাণী, তারা কিন্তু বেঁচে থাকতে পারবে। এইভাবে শীতকালীন দেশেও জলচর প্রাণীরা এই ব্যতিক্রান্ত প্রসারণের জন্যই কেবলমাত্র বেঁচে থাকতে পারে। যদি ব্যতিক্রান্ত প্রসারণ না থাকতো, তাহলে কিন্তু বেঁচে থাকতে পারতো না। অর্থাৎ পরিষ্কার চিত্রটা হচ্ছে, নিচে মাছ আছে বা জলচর প্রাণীরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 4টা কিন্তু 4ই থাকবে, সব থেকে ভারী জল, ভারী জল মানে নিচে থাকবে, তার উপরে 3, তার উপরে 2, তারপরে 1, তারপরে 0, আর তারপরে বরফের স্তর থাকবে। এইভাবে জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে। এবারে আমরা একটা হটসের কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা জয়েন্টে 2বার এসছে, আইআইটিতেও এসছে, এইচএসও এসছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা দেখে নাও। কি কোশ্চেনটা, যে 1 গ্লাস জল আছে আর জলে 1 খণ্ড বরফ ভাসছে। জানি আমরা জলের থেকে বরফ হালকা, তাই ভাসে। তাহলে জলে বরফটা ভাসছে, তার ফলে জলটা গ্লাসের একদম কানায় কানায় ভর্তি আছে। এবার 3টে কন্ডিশন। 1, যদি জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে, তাহলে বরফ গলে যাওয়ার পরে কি হবে। 2, যদি 4 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে,
তাহলে বরফ গলে গেলে কি হবে? 3 যদি গ্রেটার দেন 4 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে তাহলে বরফ গলে গেলে কি হবে? তাহলে প্রথম কেসটা আমরা দেখি, 0 ডিগ্রিতে যদি জল থাকে তাহলে বরফটা গলে গেল। তাহলে আমরা জানি কোন জিনিস যখন তরলে ভাসে তার সমান ওজনের জল অপসারণ করে, অর্থাৎ সমান ওজনের জল অপসারণ করে সে কানায় কানায় ভর্তি ছিল। বরফটা গলে গেল, গলে গেলে জলের টেম্পারেচার কিন্তু পাল্টাবে না, কারণ বরফের টেম্পারেচার 0, জলেরও এখানে 0, তার ফলে উষ্ণতা একই থাকবে। তার ফলে গ্লাসের জলটা কানায় কানায় ভর্তি থাকবে বরফ গলে যাওয়ার পরে, কোন রকম কিছু চেঞ্জ আসবে না। 2 নম্বর হচ্ছে যদি 4 ডিগ্রিতে থাকে, এটা 4 ডিগ্রিতে থাকে জলটা, তাহলে এবার বরফটা আছে কত ডিগ্রিতে? বরফ আমরা জানি সবসময় কত ডিগ্রিতে? 0 ডিগ্রি সিতে। তাহলে এবার এখান থেকে তাপ গ্রহণ করে কি হবে? বরফটা গলবে। তাহলে বরফটা গলে গেল, বরফটা গলে গেলে এখানকার টেম্পারেচার কিন্তু কমবে। কোথাকার? জলের, অর্থাৎ জলের টেম্পারেচার কমবে। তাহলে জলের টেম্পারেচার কমলে 4 থেকে কত হবে? 3 ডিগ্রি হবে, বা আরো একটু কমতে পারে, যাই হোক 3 ডিগ্রি যদি হয়। তাহলে আমরা জানি 4 ডিগ্রিতে জলের আয়তনটা সর্বনিম্ন হয়। যেই 3 ডিগ্রিতে আসবে এই বরফ থেকে তাপ গ্রহণ করে গলে যাওয়ার পরে, তাহলে আয়তনটা কি হবে? 4 ডিগ্রিতে ছিল মিনিমাম, তাহলে 4 থেকে 3 আসলে আয়তন একটু বাড়বে। তাহলে আয়তন বাড়লে এখানে তো কানায় কানায় ভর্তি ছিল, তাহলে জায়গা পাবে? পাবে না। তাহলে জলটা এখান থেকে দেখা যাবে উপচিয়ে উপচিয়ে কানা দিয়ে পড়ছে, অর্থাৎ বরফ গলে যাওয়ার পর কিছুটা জল অপসারিত হয়ে যাবে। নেক্সট এবার 3 নম্বর, যে যদি 4 ডিগ্রির বেশি থাকে, এই জলটা যদি 4 ডিগ্রির বেশি থাকে তাহলে কি হবে? তাহলে দেখবো আমরা এই বরফটা যখন গলবে, হয়তো দেখা যাচ্ছে যে এটা 10 ডিগ্রিতে ছিল, জলটা সাপোজ ধরে নিচ্ছি আমরা, বা 10-এ না থেকে হয়তো ঘরের টেম্পারেচার 22 ডিগ্রিতে ছিল বা 20 ডিগ্রিতে ছিল। তাহলে 0 ডিগ্রি থেকে এই বরফটা এখান থেকে তাপ গ্রহণ করে গলবে, তার ফলে এর তাপমাত্রা কিছুটা কমবে, কমে হয়তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। এবার উষ্ণতা কমছে, তাহলে উষ্ণতা কমলে জানি আমরা কি আয়তন কি হয়? হ্রাস পায় নরমাল নিয়মে। এখানে তো ব্যতিক্রম নিয়ম নাই, নরমাল নিয়ম, নরমাল পাল্লার মধ্যে। তাহলে আয়তন হ্রাস পাবে। আয়তন হ্রাস পেলে দেখা যাবে যে এই যে বরফটা গলে যাওয়ার পরে বরফের গ্লাসের জল কিছুটা খালি হয়ে যাচ্ছে, এটা খালি হয়ে যাবে। আগের ক্ষেত্রে কি হচ্ছিল? উপচিয়ে পড়ছিল, এখানে আয়তন হ্রাস পাচ্ছে, তার ফলে কিছুটা খালি হয়ে যাচ্ছে। এই গেল আমার 3টে কেস। নেক্সট আমরা আরেকটা হটস আলোচনা করব, করে আজকের আলোচনা এখানে শেষ করব। কোশ্চেনটা এরকম যে শীতকালীন দেশে কোন একদিনের টেম্পারেচার -15 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। তাহলে ওইখানে একটা জলাশয়ে জলের উপরের জলের টেম্পারেচার কত হবে আর নিচের জলের টেম্পারেচার কত হবে? তাহলে -15 হয়েছে, তার মানে জলাশয় থেকে তাপ কি হবে? ওইদিকে যাবে। তাহলে তাপ যেতে 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 কি হবে? কমবে, কমতে 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 4 হবে। তাহলে 4 হলে সেই জলটা সব থেকে ভারী নিচে চলে যাবে। তারপরে তার থেকে হালকা 3-এর জল, তার থেকে 2-এর জল হালকা, তার থেকে 1-এর জল হালকা, তারপরে 0 ডিগ্রির জল হালকা, তারপরে আরো তাপ বর্জন করে এটা বরফ হয়ে যাবে। তার ফলে উপরের জলাশয়ের জলটা বরফের সংস্পর্শে আছে, সাম্য অবস্থায় থাকবে, তার মানে উপরের জলাশয়ের জলের টেম্পারেচার হবে 0, আর নিচের জলাশয়ের টেম্পারেচার হবে 4, কারণ 4 ডিগ্রির জলের ঘনত্ব সর্বাধিক, জলটা সব থেকে ভারী নিচে অবস্থান করবে। তাহলে এই গেল আমাদের আজকে তোমাদের তরলের যে প্রসারণের সেকেন্ড পর্ব। আজকে এই পর্যন্তই। যদি আমার আলোচনা ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ক্লাসে আবার